নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি সুন্দরবনের আগুন, জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণে বিশেষজ্ঞ টিম। প্রথম ধাপে উপজেলা নির্বাচনের প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে, যে কোনো মূল্যে ভোট সুষ্ঠু করতে চায় কমিশন। টাঙ্গাইল শাড়ির জিআই সত্ত্ব বাংলাদেশে রাখতে ভারতে আইনজীবী নিয়োগ, শতাধিক পণ্যের তালিকা হাইকোর্টে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। 43 ঘন্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে আসলো সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন। তবে ফায়ার সার্ভিস বলছে আগুন নেভাতে আরও সময় লাগবে। এছাড়া বিশেষজ্ঞ টিমের মাধ্যমে জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নির্ণয় করা হবে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। আগুন লাগার তৃতীয় দিনে এসে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসলো সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকার আগুন। সোমবার ভোর থেকে অগ্নিকাণ্ডের এলাকায় পানি ছিটানো শুরু করে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি তাদের সহযোগিতা করছে নৌবাহিনী ও কোস্টগার্ড। 10:35 আমরা আগুন নিয়ন্ত্রণে আনি এবং এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টা। নির্বাপনের জন্য কয়েকদিন সময় লাগতে পারে। আমরা দৃঢ়ভাবে পর্যবেক্ষণ করছি। লোকাল যে ইউনিটটা রয়েছে সবাই এখানে থাকবে, আগামী 2-3 দিন ধরে পর্যবেক্ষণ করবে। এর আগে রোববার সন্ধ্যায় ফায়ার সার্ভিস, বন বিভাগ, নৌ ও বিমান বাহিনীর 24 ঘন্টার চেষ্টায় আগুনের বিস্তৃতি থামানো হয়। পরে সরজমিনে পরিদর্শন শেষে রোববার রাতে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে প্রধান বন রক্ষক জানান, ক্ষতিগ্রস্ত জীববৈচিত্র্যের পরিমাণ নির্ণয়ে বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে এবং আমরা আশা করছি আগামী 10 কার্য দিবসের মধ্যে বিশেষজ্ঞ কমিটি কি পরিমাণ জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে এই এলাকাতে আগুনের জন্য সেটি একটি অ্যাসেসমেন্ট রিপোর্টও দিতে পারবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের যারা ডিসিপ্লিন আছে, ফরেস্ট্রি ডিসিপ্লিন এবং ফিশারিজ ডিসিপ্লিন, এবং সেই সাথে সাথে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি এবং আরণ্যক ফাউন্ডেশন এবং সেই সাথে বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট থাকবে। এর আগে শনিবার দুপুরে সুন্দরবনের বাগেরহাটের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুন লাগে। পরে ছড়িয়ে পড়ে 2 কিলোমিটার এলাকা জুড়ে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ মধ্যরাতে। ভোট গ্রহণ 8 মে। প্রার্থীদের নানান প্রতিশ্রুতি আর অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট শেষ সময়ের প্রচারণা। অন্যদিকে যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে চায় কমিশন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। মধ্যরাতে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা। বৈশাখের খরতাপেও ক্লান্তিহীন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী সমর্থকরা। ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে গেছে নীলফামারীর ডিমলা ও ডুমারের পথঘাট। ভোটারদের মঞ্চে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ডুমারের 8 এবং ডিমলার 4 জন চেয়ারম্যান প্রার্থী। প্রচারণায় বাধা এবং ভোটের পরিবেশ নিয়ে রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগও। প্রতিটি পাড়ায়, প্রতিটি গ্রামে, প্রতিটি ধর্মসভা, প্রতিটি সব জায়গায় আমার উপস্থিতি সর্বাগ্রে ছিল। মানুষগুলো আতঙ্কিত, চিন্তিত যে আসলে আমরা ভোট আমাকে দেবে, কিন্তু ফলাফল কি হবে, ফলাফল নিয়ে মানুষ চিন্তিত। প্রচারণায় থেমে নেই পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও। বাংলাদেশ সরকার যে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছে সেটার লক্ষ্যে আমি কাজ করে যাব। নির্বিঘ্নে ভোট দিতে চান ভোটাররাও। অবাধ, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হোক। যাকে নির্বাচিত করব তার দ্বারা আশা করি তিনি যেন এলাকার উন্নয়ন অব্যাহত রাখে। শান্তিপূর্ণ ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেউ ব্যালট বাক্স ছিনতাই করবে বা আমার ব্যালট পেপারের মধ্যে হাত দিবে এরকম সমর্থকদের হওয়ার কথা না। সুনামগঞ্জের দিরাই ও সাল্লায় 2,87,127 জন ভোটারের মঞ্চে গণসংযোগ প্রায় শেষ করে এনেছেন প্রার্থীরা। এ 2 উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন 10 জন চেয়ারম্যান, 9 জন ভাইস চেয়ারম্যান এবং 6 জন সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী। আমার নির্বাচনে জনগণ যে সাড়া দিচ্ছে আমি খুবই আশাবাদী। সারা উপজেলায় আমার সব জায়গায় ভোট আছে এবং আমি আশাবাদী। আমরা আচরণবিধি মেনেই চলতেছি এবং আচরণবিধি মেনেই আমরা
নির্বাচন করব। এলাকার উন্নয়নে কাজ করা যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। এমন একজন প্রার্থীকে আমরা নির্বাচিত করব যার সাহস আছে, যে শিক্ষিত এবং সাল্লার গণমানুষের কথা বলবে। ভোটকে প্রভাবমুক্ত রাখতে কেন্দ্রে কেন্দ্রে থাকবে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী। সমন্বিতভাবে আমরা যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারি সেজন্য আমরা মিটিং করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছি। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। টাঙ্গাইল শাড়ির জিআই সত্ত্ব বাংলাদেশের রাখার জন্য ভারতে আইনজীবী নিয়োগ করেছে সরকার। একই সঙ্গে শতাধিক জিআই পণ্যের তালিকা জমা দিয়েছে শিল্প মন্ত্রণালয়। হাইকোর্টের নির্দেশে সোমবার জমা দেয়া এ তালিকায় সারা দেশের প্রায় 150টি পণ্যের উল্লেখ করা হয়। এর আগে জিআই পণ্য হিসেবে নিবন্ধিত এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিবন্ধনের উপযোগী পণ্যের দুটি আলাদা তালিকা প্রস্তুত করে জমা দেওয়ার আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তালিকা প্রণয়নে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন উচ্চ আদালত। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বজ্র ও শিলাবৃষ্টিতে কমে এসেছে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিনে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজ্রপাত ও কালবৈশাখীরও আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সবশেষ আবহাওয়ার খবরাখবর জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, এই মুহূর্তে আপনার কাছে আর কি তথ্য আছে আবহাওয়ার? রক্তিম, সর্বপ্রথম আপনাকে একটা সুখবর জানিয়ে রাখতে চাই। অর্থাৎ গত প্রায় 40 দিন ধরে যে সারা দেশ জুড়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল তার অবসান হয়েছে। অর্থাৎ আজকে দুপুরের পর সারা দেশের কোথাও 36 ডিগ্রির উপরে তাপমাত্রা নেই। আপনি জানেন যে 36 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা যদি থাকে সেক্ষেত্রে মৃদু তাপপ্রবাহ বলা হয়। 38 থেকে 40 মাঝারি এবং 40 থেকে 42 অতি তীব্র তাপপ্রবাহ এবং 42-এর যদি উপরে থেকে থাকে তাহলে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়। আজকে যেটা আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে সারা দেশে ইতিমধ্যে যে ঝড় বজ্রসহ ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং গতকালকে আমরা রাজধানী সহ সারা দেশেই আসলে বৃষ্টির দেখা পেয়েছিলাম, যার কারণে আজকে সকাল থেকে যে তাপমাত্রা সেটা অনেকটাই নিয়ন্ত্রণে আছে বলা যায়। আমরা বেশিরভাগ জায়গায় দেখেছি যে 25 থেকে 30 ডিগ্রির মধ্যেই কিন্তু আজকে রাজধানীর তাপমাত্রা ছিল। এছাড়াও সারা দেশে যদি তাপমাত্রার কথা আমরা জানাতে চাই, আমরা বেশিরভাগ জায়গায় আমরা দেখেছি যে বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলে যে জেলাগুলো চুয়াডাঙ্গা, যশোর, এই এলাকার তাপমাত্রাও কিন্তু এখন সহনীয় পর্যায়ে চলে এসেছে। আবহাওয়া অফিস যেটা বলছে যে আজ থেকে শুরু হওয়া যে এই যে ঝড় বৃষ্টি অর্থাৎ গতকালকে থেকেই শুরু হয়েছিল, কিন্তু আজ থেকে এইটা অন্তত আরও 1 সপ্তাহ ব্যাপী চলতে থাকবে। এবং আরেকটা আশঙ্কার বিষয় তারা জানিয়েছে যে এই যে ঝড় বৃষ্টি যে হচ্ছে এর মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রপাতের ফলে কিন্তু জানমালের একটা ক্ষতির সম্ভাবনা দেখছেন। সম্ভাবনা বলা ঠিক হবে না, এটা আশঙ্কা আসলে দেখছেন আবহাওয়া অফিস। এবং আবহাওয়াবিদরা বারবার যেটা সতর্ক করছেন যে বজ্রপাতের সময় যেন বাইরে কেউ না থাকেন এবং নিরাপদে অবস্থান করেন। তো এই বৃষ্টি অন্ততপক্ষে সপ্তাহব্যাপী চলবে এবং তাপপ্রবাহ আপাতত অন্ততপক্ষে আরও 1 সপ্তাহ তাপপ্রবাহ কোনো থাকবে না। তবে অতিরিক্ত বৃষ্টির ফলে কোথাও কোথাও বন্যা জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। তো রক্তিম, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ মানিক শিকদার জানাচ্ছিলেন আবহাওয়া অফিস থেকে পরবর্তী দিনগুলোতে আবহাওয়ার পরিস্থিতির খবর। গরমে বেড়েছে ফুটপাতের শরবত বিক্রি, তবে এতে রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। ডায়রিয়া, জন্ডিস সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। রোদ ঠেকাতে ছাতা আর তেষ্টা মেটাতে পানির বোতল সঙ্গে রাখার পরামর্শ চিকিৎসকদের। সবিতা চিরানের প্রতিবেদন। দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। রেকর্ড তাপমাত্রায় জনজীবনে হাঁসফাঁস অবস্থা। জীবন জীবিকার প্রয়োজনে ঘরের বাইরে যাচ্ছেন এমন অনেকেই পড়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। গরম থেকে প্রশান্তি মিলতে কেউ কেউ গ্রহণ করেন ফুটপাতে বিক্রি হওয়া শরবত, জুস কিংবা ঠান্ডা কিছু।
অথচ ভোক্তারা জানেন না এসব খাবার কতটুকু স্বাস্থ্যসম্মত। রাজধানী ঘুরে দেখা গেল শরবত তৈরি হচ্ছে নোংরা পানিতে, তৈরি সময় থাকছে বিক্রেতার হাতের ময়লা। অর্ডার দেওয়া বরফ ডিপ ফ্রিজ আছে না, ডিপ ফ্রিজে অর্ডার করে আমরা বানাই নিয়েছি। কোন পানিতে তৈরি হয়েছে এসব বরফ তা জানে না ক্রেতা বিক্রেতা কেউই। আকাশের নিচে খোলা অবস্থায় তৈরি করা এসব খাবারে সারাক্ষণ পড়ছে রাস্তার ধুলো। অতিরিক্ত গরম লাগতেছে, তাই আমরা মানে সাময়িকভাবে তৃষ্ণা নিবারণের জন্য এগুলো সাধারণত খেয়ে থাকতেছি। না খায় তো কিছু করার না, গলামলা শুকায় যায়। চিকিৎসকরা বলছেন নোংরা পানি ও বরফ মিশ্রিত শরবত পানে রয়েছে বহুবিধ রোগের আশঙ্কা। আমাশয় অথবা ডায়রিয়া, পেটের সমস্যা, বিভিন্ন ধরনের জন্ডিস এই ধরনের কিন্তু হতে পারে। এই সময় পানিবাহিত রোগ যেগুলো হয়, খেয়াল রাখতে হবে যে একদমই বাইরে অনিরাপদ পানিটা খাবেন না। তাপপ্রবাহ থেকে স্বস্তি পেতে বেশি বেশি পানি ও স্যালাইন খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। সবিতা চিরান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। উপকূল জুড়ে বায়ু বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা, কক্সবাজারের প্রকল্প থেকে জাতীয় গ্রিডে সরবরাহ। আমন্ত্রণ আবারও দুপুর 2:21 সংবাদে। নবায়নযোগ্য জ্বালানির আশা দেখাচ্ছে কক্সবাজারের 60 মেগাওয়াট উইন্ড পাওয়ার প্ল্যান্ট, শুধু অবকাঠামো নির্মাণ ছাড়া, যেখানে অন্য কোনো উৎপাদন খরচ নেই। এরই মধ্যে দেশে প্রথমবারের মতো বায়ু বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। কক্সবাজার সহ দক্ষিণাঞ্চলের উপকূল জুড়ে বায়ুর শক্তিশালী গতি থাকায় পুরো এলাকায় এ ধরনের বিদ্যুৎ উৎপাদনের বেশ সম্ভাবনা রয়েছে। কক্সবাজার ঘুরে এসে রিপোর্ট করছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। 90 মিটারের এক একটি টাওয়ার, 60 মিটারের ত্রিমাত্রিক পাখা। বায়ুপ্রবাহ যে কোণেই আসুক না কেন, ত্রিমাত্রিক এই পাখাগুলো তা আহরণ করতে পারে। আর এই পাখা ঘোরায় টারবাইনের চাকা, তৈরি করে বৈদ্যুতিক শক্তি। এই আশা জাগানিয়া চিত্র কক্সবাজারের বাঘখালী নদীর খুরুশকুল উপকূলের। প্রত্যেকটি টারবাইন 3 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করছে। রক্ষণাবেক্ষণ বাদে 22টি টারবাইনে বিদ্যুৎ কেন্দ্রটির সক্ষমতা দাপ্তরিকভাবে 60 মেগাওয়াট। এখানে শুধু অপারেশন এবং মেনটেনেন্স খরচটাই শুধু হবে, এখানে কিন্তু ফুয়েল কস্ট জিরো। শীতকাল ছাড়া মার্চ থেকে শুরু হইয়া আমরা পরবর্তী দেখা যায় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত আমরা মোটামুটিভাবে ভালো একটা জেনারেশন পাবো। এই পাওয়ার প্ল্যান্টটি মোটামুটি বছরে 145 গিগাওয়াট আওয়ার বায়ু বিদ্যুৎ জেনারেট করে গ্রিডে দিতে সক্ষম। 2017 সালের আগে এদেশের বায়ু ও পরিবেশ উপযোগী প্রযুক্তি সহজলভ্য ছিল না। এতে বায়ু বিদ্যুৎ তৈরির চেষ্টা আগে হলেও সফলতা আসেনি। তবে ঝড় ঝঞ্ঝা সহ প্রাকৃতিক দুর্যোগেও এখানকার প্ল্যান্ট অব্যাহত রাখতে পারে উৎপাদন। 22% বছরে যদি আমাদের 8760 ঘন্টা হয়, তার 2100 ঘন্টা আমরা বিদ্যুৎ সরবরাহ করতে পারবো। টেকনোলজি ডেভেলপ হয়েছে, আমাদের বাংলাদেশের মতো লো উইন্ড রিজিমের জন্য টারবাইন আপগ্রেড হয়েছে। আমরা সেই টারবাইনগুলো ইউজ করে আমরা এই বাংলাদেশে বায়ু বিদ্যুৎ নিয়ে আসার একটা স্বপ্ন দেখতে পাচ্ছি। চীনের প্রযুক্তি, কারিগরি সহায়তা ও বিনিয়োগে পরিবেশ বান্ধব প্রকল্পটি হয়ে উঠেছে নবায়নযোগ্য জ্বালানির রোল মডেল। বায়ু মানচিত্র জানান দিচ্ছে উপকূল এবং পাহাড়ে অনেক সম্ভাবনাময় এই প্রকল্প। Everybody happy. If wind is no, it doesn't work. In the different seasons, the wind direction is different. Now you see here direction, you see here goes this side, and next week maybe go another side. এই বিদ্যুৎ কেন্দ্র প্রতি বছর কয়লার ব্যবহার কমাবে 44,060 টন, কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমাবে 1,09,200 টন, আর কমপক্ষে 1 লাখ গৃহস্থালিতে দেয়া যাবে বিদ্যুতের সংযোগ। 7-8 বছর আগেও এমনটা ধারণা ছিল যে বাংলাদেশের বায়ুর সম্ভাবনা একেবারেই নেই, কিন্তু কক্সবাজারের এই উইন্ড ফার্ম ধারণা পাল্টে দিয়েছে। এখান থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং নিয়মিতভাবে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। বাংলাদেশে যে বিশাল উপকূল রয়েছে সেখানে এই বায়ু ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। সেক্ষেত্রে সরকারের যে নবায়নযোগ্য জ্বালানি 2041 সালে 40% নিয়ে যাওয়ার পরিকল্পনা, সেটাও এগিয়ে নেওয়া সম্ভব। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, কক্সবাজার।
গাজীপুরের কাপাসিয়ায় লিচু বাগানে মৌ চাষের বাড়তি আয়ে স্বাবলম্বী চাষিরা। তাদের দাবি, ফুলের সঠিক পরাগায়নে বাড়ছে লিচুর ফলনও, ফলে লাভবান হচ্ছেন দুভাবেই। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। কাপাসিয়ার গ্রামে গ্রামে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে লিচুর। গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে লিচু। কোনো কোনো লিচু বাগানে শোনা যাচ্ছে মৌমাছির গুনগুন গুঞ্জরণও। উপজেলার ৩০৫ হেক্টর জমিতে বেলারি, বোম্বাই ও চায়না 3 জাতের লিচু আবাদে ব্যস্ত ১৫৫০ জন চাষি। ১৩০৭ মেট্রিক টন লিচু ফলানোর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে আশাবাদী তারা। লিচু বাগানে মৌ চাষও করছেন ৪৫০ জন চাষি। বাড়তি আয় আর লিচুর বাম্পার ফলনের আশা তাদেরই বেশি। এবছরও প্রচুর মুকুল আসছে। এখানে মৌমাছির চাষ করা হয়েছে। মৌমাছি বসানোর পর গাছে ফলনটা বৃদ্ধি পায়। মৌচাক এরিয়াতে আমাদের পরাগায়ন ভালো হয়। লিচু বাগানের মৌ বাক্স থেকে ১ সপ্তাহ পর পর মধু সংগ্রহ করেন মৌয়ালরা। ফ্রেম ঝাঁকে দিয়ে বাক্স মৌমাছি রেখে লিচু ফেলে মধু আহরণ করতেছে। প্রতি বাক্সে প্রায় 2 কেজি 3 কেজি মধু পাওয়া যায়। মৌমাছিরা সরাসরি লিচু গাছ থেকে মধুটা সংগ্রহ করে এবং এই মধুটাই আমরা কাস্টমারের কাছে দিব। এখানে কোনো প্রকার ভেজাল হয় না। নানা পরামর্শে সহায়তায় চাষিদের পাশে আছে কৃষি বিভাগ। জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প নামে একটি প্রকল্প রয়েছে। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে আমরা মৌবাক্স সহ কলোনি পর্যন্ত আমরা কৃষকদের দিয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। চলতি মৌসুমে ১০ মেট্রিক টন খাঁটি মধুর পাশাপাশি ২০% লিচুর ফলন বাড়বে বলেও আশা সবার। সমর ইসলাম, ২১ টেলিভিশন। শেষ করছি দুপুর ২টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি সুন্দরবনের আগুন, জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণে বিশেষজ্ঞ টিম। প্রথম ধাপে উপজেলা নির্বাচনের প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে, যে কোনো মূল্যে ভোট সুষ্ঠু করতে চায় কমিশন। টাঙ্গাইল শাড়ির জিআই সত্ত্ব বাংলাদেশে রাখতে ভারতে আইনজীবী নিয়োগ, শতাধিক পণ্যের তালিকা হাইকোর্টে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টায় ২১ দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।